আপনাদেরকে একটি সুখবর দেওয়ার জন্য উপস্থিত হলাম। আমি ব্যক্তিগতভাবে মুফাসিল ইসলাম থেকে গ্যারান্টি দিচ্ছি, পিঙ্কু পশ্চিমে থাকতে পারবে না। হয় গ্রেফতার হবে, তাকে অলরেডি আইনি প্রক্রিয়ায় আমরা নিয়ে এসেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে অ্যারেস্ট হয়েছেন। আমি 7 দিন আগে বলেছিলাম যে ফ্রান্সে বন্দী হবে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে, তার হাতে হাত করা পরে নিয়ে যাচ্ছে। সেই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি এবং সাংবাদিক সাক্ষাৎকারে আপনাদের দেখাচ্ছি। একই খেলা এখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ শুরু করেছে। অনেকটা কাটা দিয়ে কাটা তোলার মতো। যে এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সংগঠনের নাম কি? বৈষম্য বিরোধী ছাত্র পরিষদ। সেই গোড়ার মধ্যে মেটিকুলাসলি ঢুকে পড়েছে ছাত্রলীগ। স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িতে যে ঘেরাও কর্মসূচি ছিল, সেখানে হাসনাত আব্দুল্লাহ উপস্থিত হন এবং তার উপস্থিতি টের পাই। সেখানে এক পক্ষ, ছাত্রদের একটি পক্ষ, সেখানে তার সাথে বিতর্ক জড়ায়, হাতাহাতির ঘটনা হয় এবং হাসনাতকে মারার জন্য উদ্যত হন অনেকেই। প্রেস সচিব শফিকুল ইসলাম অবশ্য যে কথাটা বলছে, সেই কথাটা তিনি তার মনের অভিপ্রায় ব্যক্ত করছেন, আশা ব্যক্ত করছেন যে হয়তো নাহিদ ইসলাম আগামীতে প্রধানমন্ত্রী হতেও পারে। এটা ঠিক আছে, কিন্তু এই প্রেস সচিব জাহাঙ্গীর অপূর্ব তিনি কি বললেন? আপনি বাজি ধরতে পারেন আগামী প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম। সেনাপ্রধানের এক ভাষণে তোলপাড় চারিদিক, তোলপাড় সরকারের ভেতরে, তোলপাড় ছাত্র সমন্বয়কদের ভেতরে। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে সরকারের ভেতরে কর্মকাণ্ড শুরু হয়েছে। কি শুরু হলো? হঠাৎ করেই বাংলাদেশ নিয়ে তৎপরতা শুরু করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এবার বাংলাদেশ নিয়ে তার এই অতি তৎপরতাকে রহস্যজনক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সেনাপ্রধান কি ইউনূস সরকারের সাথে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেল কিনা? সেনাবাহিনী আপনার ইউনূস সরকারের উপর অনেকগুলো বিষয় নিয়ে বিরক্ত, বা ধরেন যে অনেকগুলো বিষয় নিয়ে তারা সামনে সরকারকে সহযোগিতা করতে চান। প্রিয় দর্শক, ভিডিওগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন আসলে ইঙ্গিতটা কোন দিকে করছি। বাংলাদেশের যে যুব ছাত্ররা আছে তাদের সাথ দেবে আওয়ামী লীগ না বিএনপি পার্টি, এই সব দিকে একদমই চোখ রাখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। আর পিনাকি ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছে কি না এটা আদেও ভরসা বিশ্বাসের কারণ। তো আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে অ্যারেস্ট হয়েছেন। আমি 7 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ফ্রান্সে বন্দী হবেন পিনাকি ভট্টাচার্য এবং এক্সট্রাডিশন প্রসেসে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হবে। সেখান থেকে আমাদের এখানে যে মামলাটা হয়েছে সেই মামলার ভিত্তিতে ভারত এক্সট্রাডিশন চাইবে বাংলাদেশের কাছে। দীর্ঘদিন ধরে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ থেকে পালিয়ে আসেন। ফ্রান্সে 4 বছর উনি বিভিন্ন আশ্রয়ে থাকার পর, শরণার্থী শিবিরে থাকার পর তারপরেতে কোনো রকমের পার্মানেন্ট রেসিডেন্সি পান। বাংলাদেশ সরকার বহুবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তারপরে এত ভারত বিদ্বেষী এবং মোদী বিদ্বেষী এত প্রচার শুরু করলেন উনি, বিশেষ করে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর রিলেশনশিপ নিয়ে উনি যে সমস্ত নোংরা ভাষায় অ্যাটাক করতে শুরু করলেন, তখনই কিন্তু ঠিক হয়েছিল যে এই পিনাকি ভট্টাচার্যকে গ্রেপ্তার করাতে হবে। সে মনে করেছে যে ফ্রান্সে বসে বাংলা ভাষায় এসব কাজ করলে তার সন্ত্রাসী কর্মকাণ্ড ধরা পড়বে না। সে এবং তার দোসররা পশ্চিমা কয়েকটি দেশে বসে কয়েক বছর ধরে এই জঙ্গিবাদকে চাঙ্গা করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া এই ক্ষেত্রে দায় এড়াতে পারে না। আমি এবং আমার টিম পিঙ্কুর সমস্ত কর্মকাণ্ড এবং তার অ্যাক্টিভিটিসগুলো লিগ্যাল নথিবদ্ধ করেছি এবং তার নথিবদ্ধ করে আমি ফ্রেঞ্চ অথরিটির কাছে নিজে সাবমিট করেছি। এবং আমি এও নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনাদেরকে যে তাদের সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। এর সকল লিগ্যাল যত দিক আছে আমি তাদের সাথে আলোচনা করে তা সাবমিট করেছি এবং আমাকে গ্যারান্টি দেওয়া হয়েছে যে এই বিষয়ে ডিটেইলড ইনভেস্টিগেশন হবে। দ্যাট মিনস পিঙ্কু অলরেডি তাদের সার্ভেলেন্সে চলে গেছে। আপনারা ধৈর্য রাখবেন, এই বিষয়ে ফ্রেঞ্চ অথরিটি অলরেডি কাজ করা শুরু করেছে। এবং আপনাদেরকে যা বলে পিঙ্কু এই মামলা করবে, সেই মামলা করবে, হ্যান করবে, ত্যান করবে, এগুলি সবই ব্লাফ। পিঙ্কু যদি কখনো কোনোভাবে নিজে বাদী হয়ে বা বিবাদী হয়ে আদালতে যায় তাহলে আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। আপনারা এই বিষয়ে আমাকে, আমার টিমকে সর্বাত্মক সহায়তা করবেন। আমি ব্যক্তিগতভাবে মুফাসিল ইসলাম থেকে গ্যারান্টি দিচ্ছি, পিঙ্কু পশ্চিমে থাকতে পারবে না। হয় গ্রেফতার হবে, এটা করতে কয়েক সপ্তাহ লাগবে আমাদের বড় জোর, কিন্তু তাকে অলরেডি আইনি প্রক্রিয়ায় আমরা নিয়ে এসেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেন, নেতাদের সাথে কথা বলেন, অডিও বার্তা পাঠান, নিশ্চয়ই এই কথাটা বলছেন যে দেখো আমারে যেভাবে শেষ করছে বা পতন ঘটাইছে, তোমরাও ছড়িয়ে পড়ো, মেটিকুলাসলি ঢুকে যাও তাদের দুর্গের মধ্যে, তারপর গিয়ে কোন এক 5ই আগস্ট ঘটনা ঘটাই দিবা। মানে যে কৌশলে আওয়ামী লীগকে ঘায়েল করেছিল জামাত ইসলাম প্লাস শিবির অথবা ধরেন সমন্বয়করা যারা বিভিন্ন দলের সাথে কানেক্টেড, তো একই খেলা এখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ শুরু করেছে। অনেকটা কাটা দিয়ে কাটা তোলার মতন। আমাদের কুমিল্লার ভাষায় বলে দেখলাম কার থেকে, তোমার থেকে, শিখলাম কার থেকে, তোমার থেকেই। ঘটনার প্রেক্ষাপট
এই যে এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সংগঠনটার নাম কি? বৈষম্য বিরোধী ছাত্র পরিষদ বা যে সংগঠনটা আছে এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটি বা আমাদের উপদেষ্টা যারা আছেন, এইটা হচ্ছে তাদের মেইন গোড়া। সেই গোড়ার মধ্যেই মেটিকুলাসলি ঢুকে পড়েছে ছাত্রলীগ। মজার বিষয় দেখেন, পটুয়াখালীর মহিপুর থানার একসময় জয় বাংলা ক্লাবের সভাপতি এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব মুসল্লি এই মুহূর্তে সাভার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। আর এ নিয়ে যে কমিটি ঘোষিত হয়েছে, এই কমিটি নিয়ে অলরেডি বাতিল করার জন্য আবেদন আসছে, সংবাদ সম্মেলন হয়ে গেছে, অনেকে সেই কমিটি থেকে পদত্যাগ করছেন, অনেকে বলছেন যে ভাই এটা কেমনে হলো, বৈষম্য বিরোধীদের কমিটিতে ছাত্রলীগ যুবলীগ এরা কিভাবে জায়গা পাইলো। তবে আমি একটা জিনিস বুঝি না, যে ধরেন আগস্টে যখন আন্দোলন চলছিল, জুলাই আগস্টে ছাত্রলীগের অনেক ছেলেরা কিন্তু পদত্যাগ করছিলেন, দেখছেন না? এর মধ্যে কিন্তু সার্জিসও একজন পদত্যাগ করছে কিনা জানি না, হাসনাত, এরা কিন্তু একসময় ছাত্রলীগ ছিল। তো তারা যদি পরিবর্তন হইয়া একটা দলের, একটা রাজনৈতিক দলের প্রধান হতে পারে, তাহলে এই ছেলেটা, সেও তো ওই সময় পদত্যাগ করুক না করুক, হয়তো মনে মনে আওয়ামী লীগের প্রতি তার ঘৃণা জন্মাইছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা রাখছিল। এখন তার এক্স রাজনৈতিক পরিচয় নিয়ে সে একটা ভালো জায়গা পাইছে, এটাতে ভাই তোমাদের জলে কেন? বলতেছে না কালসাপরে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগের বিশ্বাস করা যায় না, ছাত্রলীগের করা যায় না, তো সার্জিসে করছেন না? এই ছেলেটা একটু চান্স দিয়ে দেখেন, হয়তো মনে মনে সে অনেক পরিবর্তন হয়েছে। আবার অনেক জায়গায় আমরা দেখেছি যে এই আন্দোলনের সময় পোলাপাইন কিন্তু পরিবর্তন হয়েছিল। আচ্ছা, এখন তার বিরুদ্ধে আরেকটু অভিযোগ হচ্ছে যে পটুয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমান এবং তার স্ত্রী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখারে ঘনিষ্ঠ ছিলেন রাকিব মুসল্লি। তো সার্জিসের একটা ভিডিও আমরা দেখছি, সাদ্দামের কাছে গিয়া আন্দোলনের সময় কিভাবে বক্তব্য দিছে, বঙ্গবন্ধু নিয়ে কিভাবে বক্তব্য দিছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে তার কতটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল কিনা। তো এই ছেলেটা থাকলে কি হয়েছে? মনে মনে সে বদলাই গেছে না, বাঙালি এটা মানতে নারাজ। এখন বলা হচ্ছে যে আপনার তার বাবা কুয়াকাটা পৌর কৃষক লীগের সাবেক সভাপতি, মানে বোঝানো হচ্ছে যে টোটাল ছেলেটা আগাগোড়া ফুল আওয়ামী লীগ ফ্যামিলি। এখানে শেষ না, তার নামে আরো আছে পোলা বড় ব্লুটুথ একটা সংগঠন সে বানাইছে, যে সমাজসেবা সংগঠন। এই সংগঠন আড়ে চাঁদাবাজি করত, ব্যবসায়ী সাধারণ মানুষকে জোর করে এখানে টাকা দিতে বাধ্য করত। এছাড়া বিএনপি জামাতিদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিও করতেন রাকিব। তো কিভাবে সে এখন এত বড় একটা পথ বাগায় নিতে পারে, এটা নাকি ভুল তথ্য কে জানে, বাট সেই ঘটনা ঘটাই দিছে মেটিকুলাসলি। গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িতে যে ঘেরাও কর্মসূচি ছিল, সেখানে হাসনাত আব্দুল্লাহ উপস্থিত হন এবং তার উপস্থিতি টের পায় সেখানে এক পক্ষ, ছাত্রদের একটি পক্ষ, সেখানে তার সাথে বিতর্ক জড়ায়, হাতাহাতির ঘটনা হয় এবং হাসনাতকে মারার জন্য উদ্যত হন অনেকেই এবং কিছু শিক্ষার্থী তখন সেটাকে প্রোটেক্ট করেন। কিন্তু কথা হচ্ছে যে হাসনাতকে এর আগেও তাকে মারার জন্য বিভিন্ন প্রস্তুতি হয়েছিল তাদের দলের লোকদের মধ্যে। তো কেন এটা হচ্ছে? এখন এর আগেও বৈষম্য বিরোধী অনেক নেতা বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন তারা, এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে এই বাংলাদেশের অনেক সাধারণ লোক তাদেরকে সাপোর্ট করেছে। তারা আশা করেছিল যে দিন বদলে যাবে, তারা কিছু করবে দেশের জন্য। কিন্তু দেখা গেল এরা হটকারিতা দিয়ে তখন যায় ওই রাষ্ট্রপতিকে সরাই ফেলবে, সংবিধান বাতিল করে ফেলবে, এইটা করতে দিব না, ওইটা, মানে গায়ে জয়ে রাজনীতি যেটা করার বলে, এইগুলা করতে গিয়ে দেখা গেল সরকারও বিব্রত হচ্ছে, বিএনপিও বিব্রত হচ্ছে, এবং একসময় বিএনপি তাদেরকে সাপোর্ট করেছিল অন্ধভাবে এবং তারাও সরে আসে তাদের কাছ থেকে। এখন তারা নতুন দল করতে যাচ্ছে, এবং আজকে মঙ্গলবার দেখলাম যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি ছাত্রদের প্রতিনিধি ছিলেন, তিনি পদত্যাগ করেছেন এবং নতুন দলের দায়িত্ব নিচ্ছেন তিনি। কিন্তু ইতিমধ্যে ওই ছাত্রদের যে ইমেজ ছিল, বৈষম্য বিরোধীদের তারা আরেকটা করেছিল নাগরিক কমিটি, এগুলো বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছে, ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। এখন তাদের ভবিষ্যৎ কি হবে, আসলেই তারা কিছু করতে পারবে কিনা, এগুলো নিয়ে প্রশ্ন আছে। সেনাপ্রধানের এক বক্তব্যে যেখানে তিনি সাবধান করে দিয়েছেন, তিনি হুঙ্কার দিয়েছেন, সেই হুঙ্কারের কথা আপনারা সবাই জানেন। আগের একটা ভিডিওতে সেই ব্যাপারে আমরা বিশ্লেষণ করারও চেষ্টা করেছি, সেই ব্যাপারটা আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। কিন্তু সেনাপ্রধান যে হুঙ্কারগুলো দিয়েছেন, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার কথা বলেছেন, মবের মাধ্যমে যারা ত্রাস সৃষ্টি করছে তাদের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা ভেঙে পড়েছে স্পষ্ট বাণী দিয়েছেন, পুলিশের বিরুদ্ধে অ্যাকশনের কারণে পুলিশিং ব্যবস্থা ভেঙে পড়েছে, যেটা সরকারের বড় ব্যর্থতা, সরকারের দোষ হিসেবে তিনি বলেছেন, নানা রকমের কথা বললেন। সেই বক্তব্যের জের ধরে সরকারের মধ্যে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হলো। সেই বিশেষ জরুরি সভা থেকে কি আলোচনা হলো, কি খবর, সেগুলো এখনও বের হয়ে আসেনি। তবে বড় তথ্য হচ্ছে যে এই বিশেষ সভাটি হয়েছে, সরকারের ভেতরে একটা বড় প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যেহেতু সেনাপ্রধান একটা হুঙ্কার দিয়েছেন। সেনাপ্রধান কথা বলার সময় ডক্টর ইউনূসকে মাননীয় প্রধান উপদেষ্টা সম্বোধন করেননি, খুবই নোটিস করার মতো একটা ব্যাপার। তিনি ডক্টর ইউনূস বলেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে
সঙ্গে আমার কথা হয়েছে। ডক্টর ইউনূস ব্যক্তি এইভাবে সেনাপ্রধান কখনোই যদি ফর্মালিটি মেনটেন করার ব্যাপার মিনিমামও থাকে তাহলে এটা করার কথা নয়। তার মানে হচ্ছে কতটা ক্ষিপ্ত হলে তিনি এইভাবে কথা বলেন সরকারের মধ্যে। সেই কারণেই সরকারের টনক নড়েছে। সরকারের টনক যখন নড়ল, উপদেষ্টা নাহিদ পদত্যাগ করেছেন, সেখানে তথ্য উপদেষ্টা হিসেবে বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া হচ্ছে। সেই খবর যখন তৈরি হয়েছে তখন সরকারের বিশেষ জরুরি বৈঠক হয়েছে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে তারা চুলচিরা বিশ্লেষণ করছে এবং সেনাপ্রধান যে যে ব্যাপারে কথা বলেছেন সেই ব্যাপারগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা সেগুলো নিয়ে তারা আলোচনা করেছেন। আলোচনার রেজাল্ট আমরা এখনও জানি না। রেজাল্ট কি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না হলেও অনুমান করা সম্ভব দুইটা পয়েন্টে। এক হচ্ছে সার্বভৌমত্ব বিনষ্ট হওয়া, আর একটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন যদি করতে হয় তাহলে বর্তমান যে সরকার সেই সরকারের অধীনে সেটা সম্ভব কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। সেই প্রশ্ন এই কারণেই দেখা দিয়েছে যে বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় একটি নতুন দল তৈরি হচ্ছে, যে দলের দায়িত্ব নেওয়ার জন্য উপদেষ্টা নাহিদ সরকার থেকে পদত্যাগ করেছেন। আরও 2 জন ছাত্র উপদেষ্টা সরকারে থেকে গেছেন। সরকারে থেকে ওই দলকে তারা সহায়তা করবেন এবং প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে যে ছাত্রদের এই দলের ব্যাপারে তার পৃষ্ঠপোষকতা রয়েছে, তার সহযোগিতা রয়েছে। এই ব্যাপারগুলো প্রমাণ করে যে এই সরকারের পক্ষে ইনক্লুসিভ নির্বাচন তো সম্ভবই না, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনও সম্ভব না। সেই আলোচনা চতুর্দিকে হচ্ছে। যদি সেটা সম্ভব না হয় তাহলে কি আমরা অচিরেই সরকার পরিবর্তনের দৃশ্য দেখব? যে আলোচনাটা অনেকদিন থেকেই আমাদের চ্যানেলে কিংবা বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে, রাস্তাঘাটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে আলোচনা হচ্ছে যে প্রফেসর ইউনূসের সরকার বোধহয় থাকছেন না। অনেকদিন আগে আমেরিকার দূতের সঙ্গে বাংলাদেশের যে কথা টেলিফোন আলাপ, সেই টেলিফোন আলাপও একটা ইঙ্গিত দিয়েছিল যে বর্তমান সরকার থাকতে পারবে না, নতুন করে আবার তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে। বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে, আইন উপদেষ্টার বিরুদ্ধে রীতিমতো তুফান আন্দোলন চলছে পদত্যাগের জন্য। তারা পদত্যাগ করছেন না, নির্লজ্জের মতো তারা বসে আছেন। তারা ব্যর্থতার দায় একজন তো স্বীকার করছেন না, আর একজন স্বীকার করেছেন, করেও পদত্যাগ করছেন।